স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। চেকের টাকা পাওয়া নিয়ে এখনো শঙ্কায় রাজশাহীর ক্রিকেটাররা। 17 দিনের দৈনিক ভাতা পাওয়া নিয়েও আছে অনিশ্চয়তা। এত সব অনিশ্চয়তার মধ্যেও ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে সুখবর মিলেছে। একটু পিছিয়ে গেলেও সব ঠিক থাকলে ডিপিএল মাঠে গড়াচ্ছে। প্রথম বিভাগ ক্রিকেট লিগও বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। প্রিমিয়ার লিগের ক্রিকেটারদের পাওনা নিয়ে কোনো জটিলতা হবে না বলে আশ্বাস দিয়েছেন ক্লাব প্রতিনিধিরা। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। ড্রামার নাম যদি হয় দুর্বার রাজশাহী, ওই ড্রামার ভিলেন মিস্টার শফিক। মিস্টেরিয়াস ক্যারেক্টার, এত বিতর্ক ঘিরে আছে যাকে, যার কুকর্মে বিপিএল এর ইমেজ ধুলোয় মিশেছে। দিন শেষে তিনিই কিনা ক্রিকেটারদের পিঠে চড়ে বসে আছেন। সত্যি বিচিত্র দুর্বার রাজশাহীর কাজকারবার। প্রতিদিন নাটক না হলে কি আর দুর্বার রাজশাহীর বাস চলে? লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে আরও একটা নাটক সঙ্গী করে টিম বাস হোম অফ ক্রিকেটে বিপিএল বয়কট করা বিদেশিরা খেলতে রাজি হয়ে ফিরে এসেছে মাঠে। দেশি ক্রিকেটারদের 17 দিনের ডেলি অ্যালাউন্স বা ডিএ বাকি। রোববার যে চেক হাতে পেয়েছেন সেটা ব্যাংকে জমা দিয়ে তীর্থের কাকের মতো বসে আছেন। একজন ক্রিকেটারের সঙ্গে আজকে কথা হচ্ছিল, তিনি অনেকটা মজার ছলেই বলছিলেন যে চেকটা গতকাল তারা পেয়ে মাঠে এসেছিলেন, আজকে সেটা জমা দিয়েছেন, এখন নাকি হেলমেট পরে বসে আছেন। অর্থাৎ সেই চেকটা আসলে কত কিলোমিটার গতিতে বাউন্স খেয়ে ফিরে আসে সেই প্রস্তুতিটা তারা নিয়ে রেখেছেন। কথাগুলো মজার ছলে বললেও অনেকটা কষ্ট, অনেকটা দুঃখ এই কথার মধ্য দিয়ে আসলে কিন্তু প্রকাশ পায়। রাজশাহী ক্রিকেটাররা রীতিমতো শঙ্কিত। ঠিক এই অবস্থায় বিপিএল নিয়ে যখন শঙ্কায়, তখন আবার বিপিএল অর্থাৎ ঢাকা প্রিমিয়ার লিগ যেটা আসন্ন, সেই প্রিমিয়ার লিগ নিয়েও কিন্তু একটা শঙ্কা তৈরি হয়েছিল। ক্লাব প্রতিনিধিরা একটা সময় আসলে প্রিমিয়ার লিগ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল। সংবিধান যেই বা গঠনতন্ত্র বিসিবির, সেটা অ্যামেন্ডমেন্ট কমিটি তাদেরকে আসলে স্থগিত করার পর সেই অচলাবস্থাটা কেটে গেছে। আজকে সিসিডিএমের সঙ্গে ক্লাব প্রতিনিধিরা বসেছিলেন এবং সেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, যেটা আসলে বাংলাদেশের ক্রিকেটারদের অন্যতম রুটি রুজির জায়গা, সেটা নিয়ে অচলাবস্থাটা কেটে গেছে। কবে থেকে শুরু হচ্ছে সেই ধারণাটা দেয়া হয়েছে সেই আলোচনার পরে। যেটা আমরা সবাই মিলে এখানে একমত হয়েছি সেটা হচ্ছে যে ফার্স্ট ডিভিশন লিগের ফার্স্ট রাউন্ডটা যখন শেষ হবে তখনই প্রিমিয়ার ডিভিশনটা শুরু হবে। এটা যেই তারিখ আগে, হ্যাঁ। সো আমরা ফেব্রুয়ারির 8 তারিখ হয়তো মিটিংটা করব, 17, 18, 19-এর মধ্যে দলবদলটা দিব, চেষ্টা করব 27, 28 যখন আমাদের পারমিট করে শিডিউল তখন খেলাটা শুরু করতে। এরকম একটা প্ল্যান আমরা ডিসকাস করেছি আজকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কমিটি যেটা হয়েছিল সেটা স্থগিত করেছে, তার মানে এটা বাতিল করেছে, এবং যে খসড়াটা যে প্রস্তাবিত যেটা সংশোধনী আনা হয়েছিল সেটা বাতিল করেছে। তো আমরা ক্রিকেট বোর্ডকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছি যে এই সংকট নিরসনে তারা দ্রুত ব্যবস্থা নিয়েছে, এটার জন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। প্রথম বিভাগ আর প্রিমিয়ার লিগ শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে, তবে বিপিএল এর মতো ডিপিএলেও ক্রিকেটারদের বকেয়া পাওনা নিয়ে বিতর্ক আছে। ক্লাব প্রতিনিধিরা অবশ্য ক্রিকেটারদের আশার বাণী শোনালেন, পাশে থাকলেন। হয়তো আনঅফিসিয়ালি কিছু পেতেও পারে, পেলে হয়তো এটা ব্যবস্থা নেবে, এটা তো বলাই বাহুল্য যে এটা পেন্ডিং রাখবে না, সবাই দিয়ে দিবে। এখানে কারো টাকা বাকি রেখে আবার লিগ শুরু করে এটা হয়তো কোনো অফিসিয়ালি করবে না। নাহিয়ান বিন জসিম, 71। বিশ্ব মিডিয়ার মুখে মুখে বিপিএল এর নাম মাঠে পারফরমেন্স দিয়ে নয়, বরং কলঙ্কিত অধ্যায়ের জন্ম দিয়ে। নিয়ম ভেঙে কোনো বিদেশি ক্রিকেটার ছাড়াই খেলতে নেমে সমালোচনার তুঙ্গে বিপিএল এবং দুর্বার রাজশাহী। এদিকে এমন কাণ্ড ঘটিয়ে এবারে ক্ষমা চেয়েছে ক্লাবটার এক কর্ণধার। কোহিনুর কণার রিপোর্ট। চারিদিকে হইচই ফেলে এবারের বিপিএল ছাড়িয়ে গেছে আগের সব আসরকে। টুর্নামেন্ট শুরুর আগে যেমনটা শোনা গিয়েছিল হচ্ছেও ঠিক তেমনটা, একেবারে পিকচার পারফেক্ট। বিপিএল এর 11 নম্বর এডিশন এতটাই আলাদা যা নজর কেড়েছে ক্রিকেট দুনিয়ার। 5 বছর পর ফিরেই একের পর এক ধামাকা দেখিয়ে চলেছে দুর্বার রাজশাহী, হয়ে চলেছে বিশ্ব মিডিয়ার হেডলাইন। উইজডেন ক্রিকেট, ক্রিক ইনফো, জিও সুপার, সব জায়গায় রাজশাহী দুর্বার। গেল 10 দিন ধরে টালমাটাল ফ্র্যাঞ্চাইজিটা, পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বর্জন করেছে ক্রিকেটাররা। মাঠে ফিরলেও সেই ঘটনার জল যে গড়িয়েছে অনেক দূর, সেটা আজ পাওয়াই যাচ্ছিল। শেষমেশ ঢাকা পর্বে ম্যাচের দিন সকালে ঘটে গেল অঘটন। স্কোয়াড কম্পোজিশন রেগুলেশন অনুযায়ী অন্তত 2 জন, সর্বোচ্চ 4 জন ওভারসিজ প্লেয়ার নিয়ে খেলতে হয় ফ্র্যাঞ্চাইজিগুলোর। সেখানে কিনা কোনো বিদেশি ছাড়াই নেমে পড়ার সিদ্ধান্ত নিয়ে নেয় রাজশাহী। বিশেষ অনুরোধে প্লেইং কন্ডিশন ক্লজ 1.2.8 মেনে পারমিশনও দিয়ে দেয় বিসিবি। তবে ততক্ষণে চারিদিকে রটে যায় ভায়োলেশনের এই ঘটনা।
গল্পের জন্ম দিয়ে খেলতে নেমে রংপুর রাইডার্সকে টানা 2 ম্যাচে হারিয়ে এবার সবার কাছে ক্ষমা চেয়েছেন দুর্বার রাজশাহীর অন্যতম কর্ণধার ইমতিয়াজ দীপন। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন এই ঘটনার শুরুটা নাকি 15ই অক্টোবর থেকে, সামনেই হবে পর্দাফাঁস। আজকাল বিপিএল চলছে নাম সর্বস্ব বিদেশি ক্রিকেটার নিয়ে। টুর্নামেন্টের মান নামতে নামতে ঠেকেছে তলানিতে। ফ্র্যাঞ্চাইজিরা চুক্তির টাকা তো দূর, ক্রিকেটারদের ডে অ্যালাউন্সও দেয় না। এবারের এই নজিরবিহীন ঘটনার পর ভবিষ্যতে আসবে তো আর কোনো বিদেশি ক্রিকেটার? কোহিনুর কণা, ৭১। বিপিএল এ চলছে বরিশালে জয়যাত্রা। এবার তামিমদের সামনে 5 উইকেটে হারের মুখ দেখল খুলনা। এদিন মিরাজদের দেয়া 188 রানের টার্গেট 5 বল হাতে রেখে টপকে যায় তামিম ইকবালের বরিশাল। 37 বলে 63 রানের ইনিংসে ম্যাচ সেরা হয়েছেন ডেভিড মালান। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। ৩৯ দিন পর মাঠে নেমে ঘন্টায় 140 কিলোমিটার গতি। এবাদতের গোলায় মিরাজের কঠিন ইনজুরি। খুলনার কাপ্তানের মাঠে শুয়ে কাতরানো, তামিমের ছুটে এসে ওকে সামলানো। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এ যেন রীতিমতো দুঃস্বপ্ন। না, এই দুঃস্বপ্ন মিরাজ কাটিয়ে মাঠে নামলেও দলের হার এড়াতে পারেননি। তামিমের নেতৃত্ব আর মালানের ঝড়ো ব্যাটিংয়ে দাপুটে জয় তুলে নিয়েছে বরিশাল বাহিনী। এদিন টপে ওঠার লড়াইয়ে বরিশালের সহায় ছিল ভাগ্য। টস জিতে তামিম নেন ফিল্ডিং এর সিদ্ধান্ত। ষষ্ঠ ওভারে বরিশালকে প্রথম উইকেট এনে দেন চলতি বিপিএলে প্রথমবার মাঠে নামা এবাদত। ওভারের তৃতীয় বলেই দারুণ এক ইয়র্কারে মিরাজকে করেন বোল্ড। তবে অপর প্রান্তে নাঈম শেখ ছিলেন মারমুখী। 26 বলে তুলে নেন আসরে নিজের তৃতীয় 50। শেষ পর্যন্ত মাহিদুল অঙ্কনের 12 বলে 27 রানের অপরাজিত ঝড়ো ইনিংসে খুলনা 187 রান বোর্ডে তোলে 5 উইকেট হারিয়ে। লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই বরিশালের আপসেট। মাত্র 11 রানে তাওহিদ হৃদয় হারান নিজের উইকেট। তবে ডেভিড মালান আর তামিম ইকবাল ব্যাটে দিয়েছেন শান। ওদের দাপটেই পাওয়ার প্লেতে বরিশালের বোর্ডে 1 উইকেটে 56 রান। অবশ্য এদিন তামিমের ব্যাটে বড় ইনিংস আর আসেনি। 25 বলে 27 রানে ড্রেসিং রুম ফেরেন বরিশালের অধিপতি। 37 বলে 63 রানে মালান আউট হলেও বাকি কাজটা সারেন ফাহিম আশরাফ। 6 বলে 18 রানের ইনিংসে সব শঙ্কা করেন সাফ। 5 বল আগে বরিশালকে এনে দেন 5 উইকেটের জয়। এর মধ্য দিয়ে 10 ম্যাচে রংপুরের সমান 16 পয়েন্ট এখন বরিশালের। শুধু রান রেটে এগিয়ে রংপুর টেবিলের শীর্ষে। পার্থবণিক, ৭১। মিরাজের চোট গুরুতর নয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে কোনো সংখ্যা নেই। স্ট্রেচারে করে মাঠ ছাড়লেও কিছুক্ষণ বাদেই নেমেছেন ফিল্ডিংয়ে, বল করেছেন 4 ওভার। মিরাজের আঘাতে সবার আগে ছুটে এসেছিলেন তামিম ইকবাল খান। অনুবাপী রিপোর্ট। বিকল্পকে মিরাজ, রিশাদ সহ দলে যারা আছেন তারাই। চ্যাম্পিয়ন্স ট্রফির জাতীয় দলে সাকিব নেই, ওর জায়গায় কে দিতে পারে দলকে পারফেক্ট সার্ভিস? সবার কাছেই ভরসার একটা নাম, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বিপিএল এর বরিশালের বিপক্ষে সেই মিরাজ পড়লেন ইনজুরিতে। ইবাদতের দ্বিতীয় ওভারে লেগ স্ট্যাম্পের বাইরের ইয়র্কার বল, ব্যাটে বলে টাইমিং হয়নি মিরাজের। পায়ে লেগে বল আঘাত হানে স্ট্যাম্পে। সাথে সাথেই পা ঝেড়ে বুঝিয়ে দেন ব্যথার তীব্রতা। খুঁড়িয়ে চলে যান ক্রিজের পাশে। তবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেননি খুলনার কাপ্তান। যন্ত্রণা বাড়ার সাথে সাথেই মাঠে বসে পড়েন। মিরাজকে কাতরাতে দেখে সবার আগে ছুটে আসেন তামিম ইকবাল খান। পুরোটা সময় ছিলেন পাশে, দিয়েছেন সাহস। মাঠের খেলায় প্রতিপক্ষ হলেও সবার আগে যে ভ্রাতৃত্ব, সেই দৃশ্য ধরা পড়ল টিভি স্ক্রিনে। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় মিরাজকে। তাৎক্ষণিক অনুমান করা যায়নি চোট কতটা গুরুতর। তবে নিশ্চিত এই চোট চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নির্বাচকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। খুলনার কাপ্তান ব্যাটিং বোলিং দুই দিকই সামলান, দলের প্রয়োজনে রাখেন অবদান। ব্যাট করতে পারেন ওপেনিং থেকে শুরু করে লোয়ার অর্ডারে। ইবাদতের বলে আঘাত পেয়ে আউট হবার আগে নাঈম শেখকে নিয়ে দারুণ শুরু করেছিলেন মিরাজ। 47 রানের পার্টনারশিপে খুলনার হয়ে মিরাজের 18 বলে 29 রান, 3টা 6-এর সাথে বাউন্ডারি 1 খান। অর্ণব বাপি, ৭১।
নাইম শেখ বাংলাদেশের ক্রিকেটে বিশেষ করে শর্টার ফরম্যাটে ভাবা হতো অন্যতম অ্যাসেট, তবে গোলমাল বাঁধিয়ে দেয় তার স্ট্রাইক রেট। লম্বা ইনিংস খেললেও এর আগে ধীর গতিতে রান তোলায় চেস করতে নেমে বরিশালের বিপক্ষে একটা ম্যাচ হেরেছিল খুলনা। আছে এমন অভিযোগ, তবে সেসব তুড়িতে উড়িয়ে দারুণ গতিময় এক ইনিংস উপহার দিলেন নাইম শেখ। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। মিরপুরের বাউন্সি উইকেটে এ যেন অন্য এক নাইম শেখ। মারার বল পেলে মারছেন, ভালো বল দেখে শুনে সিঙ্গেলস। মিরাজের সাথে পার্টনারশিপ গড়ে ফরচুন বরিশালের বিপক্ষে দারুণভাবে কাজে লাগালেন পাওয়ার প্লে। নাইম শেখ, মেহেদি মিরাজ, অ্যালেক্স রস মিলে বরিশালের বিপক্ষে পাওয়ার প্লেতে এক উইকেটে তোলে 56 রান। ওভার প্রতি 9.33 করে মিরাজ ফিরে যাওয়ার পর পাওয়ার প্লে শেষ হলেও রানের গতি একদম কমতে দেননি নাইম শেখ। মিরাজের সাথে তার পার্টনারশিপটা ছিল 33 বলে 47 রানের। তারপর অ্যালেক্স রসকে সাথে নিয়ে শুরু করেন বেধড়ক পিটুনি। মাত্র 20 বলে এই জুটি থেকে আসে পাক্কা 52 রান। ফাহিম আশরাফের বলে কট বিহাইন্ড হওয়ার আগে 27 বলে তুলেছেন 51, এর মধ্যে বাউন্ডারি থেকে এসেছে 38 রান, বাকি 13 রান সিঙ্গেলস আর ডাবলস থেকে। নাইমের এই ব্যাটিং কেন বিপিএল এর বাকি দিনগুলোর চেয়ে আলাদা, সেই বিশ্লেষণই বাংলা কমেন্ট্রি বক্সে বসে করছিলেন টাইগারদের সাবেক নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। বলছেন, এক সময় ন্যাশনাল টি-20 টিমের অন্যতম প্রসপেক্ট নাইম শেখকে এমন রূপেই দেখতে চায় সবাই। তার হাতে প্রচুর শট আছে, কিন্তু যে বলগুলোতে বাউন্ডারি আসে না সেগুলো ডট হয়ে যায়। তাই পর্যাপ্ত 4 ছক্কা হাঁকালেও স্ট্রাইক রেট হয় না আপ টু দ্য মার্ক। বরিশালের বিপক্ষে এর আগের ম্যাচেও 77 রান করেছিলেন নাইম শেখ, তবে ম্যাচটা খুলনা টাইগার্স তার এই ইনিংসের কারণেই হেরেছে, এমনটাই বলছেন ক্রিকেট অ্যানালিস্টরা। কারণ সেই 77 রান তুলতে নাইম খেলেছিলেন 59 বল, স্ট্রাইক রেট 130, 168 রান তাড়া করতে নেমে যেটা যথেষ্ট ছিল না। কিন্তু সোমবার বিপিএলে তামিম ইকবালের সেই বরিশালের বিপক্ষে ম্যাচে নাইম যেন নিজের ঘাটতিটা পূরণ করলেন দারুণভাবে। 51 রান তুললেন প্রায় 190 স্ট্রাইক রেটে, যার পেছনে মূল অবদান ছিল তার দারুণ রানিং বিটুইন দ্য উইকেট। তবে এই একটা ম্যাচে কেবল নয়, নাইম শেখ খুলনা টাইগার্সের ব্যাটিং অর্ডারের অন্যতম অ্যাসেট। 10 ইনিংসে তার রান এখন 317, 35 প্লাস গড়ে তার এভারেজ স্ট্রাইক রেট এখন 140 ছুঁই। বিপিএল এর টাফ পয়েন্টে এসে এই মুহূর্তে 7 নম্বর হাইয়েস্ট রান গেটার নিজেকে কোথায় নিয়ে যেতে পারেন সেটাই দেখার অপেক্ষা। খালিদ জামিল, 71। সরকারি নিয়ম আদেশ মানে না, বছর শেষে খোঁজে শুধু অর্থ, খেলাধুলায় রেজাল্ট জিরো, খালি কলসিতে কেবলই বাজনা, এরকম 15টি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের টাকা দেয়া বন্ধ করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। নতুন বছরে তারুণ্যের উৎসব তো করেইনি, এমনকি দেখিয়েছে প্ল্যান জমা না দেওয়ার মতো স্পর্ধা। মেহেদি নাইমের রিপোর্ট। ক্রীড়াঙ্গনে বরদাস্ত করা হবে না কোনো দুর্নীতি, হোক সেটা বিপিএল ফুটবল কিংবা বিপিএল ক্রিকেট। পাড়ার খেলা ছাড়া স্বীকৃত যে কোনো গেম নিয়ম নীতির তোয়াক্কা না করলে ছাড় দেওয়া হবে না এক চুল। খেলাধুলা মানেই যে ডিসিপ্লিন। নতুন বাংলাদেশে এই ছিল আসিফ মাহমুদদের মতো। কিন্তু অভিভাবকই যদি উচ্ছৃঙ্খল হয়, তবে খেলোয়াড়রা কিভাবে আবদ্ধ হবে শৃঙ্খলার বন্ধনে? ঠিক সেটাই ঘটেছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। শাস্তির মুখে পড়তে যাচ্ছে 15টা ফেডারেশন, অ্যাসোসিয়েশন। সরকারি নির্দেশের তোয়াক্কা না করার স্পর্ধা মেনে নেয়নি যুব ক্রীড়া মন্ত্রণালয়। 2025-এ তারুণ্যের উৎসব দিয়ে যখন বিভিন্ন ফেডারেশন অতীতের কালিমা ধুয়ে মুছে নতুনভাবে সাজছিল, এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানে জেলায় জেলায় ছড়িয়ে দিচ্ছিল অনুপ্রেরণার অমীয় বাণী, তখন কোনো প্রকার কার্যক্রম এমনকি পরিকল্পনাও জমা দেয়নি 15টা ক্রীড়া ফেডারেশন। নির্ধারিত সময়ের মধ্যে তো নয়ই, এমনকি 26 জানুয়ারি পর্যন্ত 7টি ফেডারেশন ও 8টি অ্যাসোসিয়েশন কোনো সারাই দেওয়ার প্রয়োজন বোধ করেনি। জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা উপেক্ষা করে তারা রীতিমতো ঘুমিয়েই আছে, যার মধ্যে অন্যতম ব্যাডমিন্টন, গলফ ও বডি বিল্ডিং ফেডারেশন। জাতীয় ক্রীড়া পরিষদ মনে করে প্রতিষ্ঠানটির আইনের ধারা 23-এর গ অনুসারী এ ধরনের নির্দেশনা পালন করা ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের দায়িত্ব। তারুণের উৎসবের কর্মপরিকল্পনা জমা না দিয়ে এই 15 ফেডারেশন দায়িত্বে অবহেলা করেছে, যার শাস্তি হতে পারে এসব ফেডারেশনের অনুকূলে বরাদ্দ দেয়া অর্থ ছাড় স্থগিত করা, অর্থাৎ আগামীতে কোনো টাকাই দেওয়া হবে না এসব ফেডারেশনকে। এই নিয়ম জারি করার পর নিয়ম ভঙ্গ করা ক্রীড়া সংগঠকদের উপলব্ধি সময়ের 1 ফোন, অসময়ের 10 ফোন। মেহেদি নাইম, 71।
চলছে খেলাযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।